এখনো অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে এবং এই বাংলাদেশ অগ্নিগর্ভ হওয়ার কারণে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন বন্দরে এখনো পর্যন্ত বন্ধ আমদানি রপ্তানি ব্যবস্থা। সেই রকমই একই অবস্থা পেট্রাপোল বন্দরও, সেখানেও বন্ধ আমদানি রপ্তানি ব্যবস্থা এবং সেই কারণের জন্য যাতে দ্রুততার সঙ্গে আমদানি রপ্তানি চালু করা হয় সেই কারণের জন্যই আজ বৈঠক হয়েছে ভারত বাংলাদেশের আধিকারিকদের সঙ্গে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। বৈঠকে মূলত কি আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি রয়েছে তন্ময় সেখানে। তন্ময়, দেখো, পেট্রাপোল বন্দরে আজকে বৈঠক করা হয়েছে যাতে দ্রুততার সঙ্গে আমদানি রপ্তানি চালু করা যায়। সেক্ষেত্রে বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং কবে চালু হতে পারে পেট্রাপোল বন্দর? দেখো, কিছুক্ষণ আগে কিন্তু যে পেট্রাপোলের যে জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্টে কিন্তু একেবারে নোম্যান্স ল্যান্ডে কিন্তু বাংলাদেশের আধিকারিক, বিজিআর এবং পোর্ট আধিকারিকরা এবং ভারতের যে পশ্চিমবঙ্গে যে পেট্রাপোল যে পোর্টের আধিকারিকরা রয়েছে এবং বিএসএফ এর তরফ থেকে কিন্তু একাধিক বৈঠক করা হয় বেশ খানিকক্ষণ ধরে। এই বৈঠকে কিন্তু যেটা উঠে এসেছে যে বাংলাদেশে প্রায় 150-র উপরে প্রায় 750টার উপরে ট্রাক কিন্তু আটকে রয়েছে, যেগুলো পণ্য খালি করা হয়ে গেছে। সেই ট্রাকগুলো আটকে রয়েছে, সেই ট্রাকগুলোকে কিন্তু মূলত দেশে পাঠাতে হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং তাতে করে যেটা উঠে এসেছে যে 1 থেকে 150 ট্রাক আজকে দিনের মধ্যেই কিন্তু যদি এই দেশে পাঠানো হয় তাহলে কিন্তু কাল থেকে বা আজকের পর থেকে কিন্তু এরপর থেকেই কিন্তু 150 ট্রাক যখনই পাঠানো হবে তারপর থেকে কিন্তু রপ্তানি চালু হবে। তবে আমদানি এখনো চালু হচ্ছে না, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যে পোর্ট ক্লিয়ারিং এজেন্ট তার সঙ্গে কথা হয়েছিল, সেই তিনিও কিন্তু সেই একই কথা জানিয়েছে। একেবারে তন্ময়, দেখো, যে বিষয়টা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধ রয়েছে বাংলাদেশের কারণের জন্য, যেভাবে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছে সেই কারণের জন্য যেহেতু এই বন্দরগুলোতে আমদানি রপ্তানি বন্ধ, সেক্ষেত্রে ব্যবসায়ীদের ঠিক কতটা ক্ষতি হচ্ছে? দেখো, ব্যবসায়ীদের তো প্রচুর ক্ষতি এবং স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে তারা তো ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি তোমাকে বলি যে এই বন্ধ দিয়ে যখন রপ্তানি করা হচ্ছিল মাছ, টমেটো, এইগুলো রপ্তানি হয় এবং সেই ট্রাকগুলো কিন্তু প্রায় 3 দিনের উপরে আটকে রয়েছে এই বন্দরে। আমরা দেখেছি যে বেশ কিছু মাছের ট্রাক যারা 3 দিনের ধরে আটকে রয়েছে, তারা কিন্তু যেহেতু মাছে বরফ দিয়ে নিয়ে আসা হচ্ছিল, সেই বরফ গলে যাওয়ার ফলে কিন্তু বেশ কিছু মাছ নষ্ট হয়েছে এবং সেগুলো কিন্তু তাদের ফেলে দিতে হয়েছে। এবং কিছু মাছ যেগুলো এখনো চালানো যাবে সেগুলো কিন্তু স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজারে বিক্রির চিন্তা ভাবনা করছে যে সেই মালিক সংগঠনের পক্ষ থেকে। এবং টমেটোর গাড়ি যেগুলো রয়েছে তারা কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে এসেছে এবং সেই টমেটো কিন্তু শনিবার দিন লোড হয়েছিল এবং সোমবার দিন পেট্রাপোল বন্দরে এসে পৌঁছায়। এবং সেখান থেকে তুমি যেমনটা বলছো যে মাছ, টমেটো, এই সমস্ত কাঁচা মাল যেগুলি দীর্ঘদিন ধরে ট্রাকের মধ্যে রয়েছে, সেই পণ্য খালি করা হচ্ছে না, সেক্ষেত্রে এই সমস্ত কাঁচা মাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তো প্রবল। একদমই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে কিন্তু যে বাংলাদেশে কিন্তু মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এখন কিন্তু এই যে তুমি দেখতে পাচ্ছ আমার পিছন দিয়ে যে ট্রাকগুলো আসছে, এগুলো কিন্তু সেই বাংলাদেশের সেই খালি ট্রাক। এই ট্রাকগুলো কিন্তু প্রায় 150 ট্রাক আজকেই কিন্তু পাঠানোর কথা, এমনটাই বৈঠকে উঠে আসার পর কিন্তু এই ট্রাকগুলো কিন্তু ইতিমধ্যেই ভারতে আসা শুরু করেছে। একেবারে তন্ময়, আজকের এই বৈঠকে মূলত কি জানা গিয়েছে? কতদিন সময় লাগবে এই রপ্তানি চালু করতে? দেখো, 150 ট্রাক যদি আজকেই ভারতে চলে আসে তারপরেই কিন্তু রপ্তানি শুরু হয়ে যাবে। তবে আমদানি এখনই শুরু হচ্ছে না, কারণ বাংলাদেশের পরিস্থিতি যতক্ষণ না শান্ত হচ্ছে ততক্ষণ শুরু হচ্ছে না, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে বেশ কিছু কাঁচামাল বা অন্যান্য যেসব সব জিনিস রয়েছে সেগুলো কিন্তু আজকের পর থেকে কিন্তু রপ্তানি চালু হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে আজকে বৈঠক হয়েছে পেট্রাপোল বন্দরে ভারত বাংলাদেশের আধিকারিকদের। মূলত আজকের এই বৈঠকের যে নির্যাস, এই যে ৩-৪ দিন ধরে বন্ধ রয়েছে বন্দরগুলি, সেই বন্দরগুলি বন্ধ থাকার জন্য আমদানি রপ্তানি একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। সমস্যার মধ্যে পড়ছেন ব্যবসায়ীরা, ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ট্রাক চালকদের। কারণ যে সমস্ত ট্রাকগুলি বাংলাদেশে আটকে রয়েছে, যেমনটা জানা যাচ্ছে প্রায় 750 ট্রাক বাংলাদেশে আটকে ছিল, তারা পণ্য খালি করেছে কিন্তু সেই ট্রাকগুলি এখনো ফিরে আসেনি। তবে সেক্ষেত্রে আজকের এই বৈঠকে যেমনটা জানা গিয়েছে প্রায় 100 থেকে 150 কোটি ট্রাক ফিরে আসতে পারে। ভারতে ফিরে আসলেই কিন্তু রপ্তানি চালু হয়ে যাবে খুব দ্রুততার সঙ্গে। তবে আমদানি ঠিক কবে চালু হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো সন্দেহ রয়েছে, কারণ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনো অগ্নিগর্ভ, সেখানে শান্তির লেশ মাত্র নেই। এখনো কিন্তু দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, বিভিন্ন জায়গায় খুনোখুনির ঘটনা, ভয়ঙ্কর দৃশ্য উঠে এসেছে বাংলাদেশ থেকে। সেক্ষেত্রে যতদিন না বাংলাদেশের পরিস্থিতি শান্ত হচ্ছে ততদিন পর্যন্ত আমদানি শুরু হবে না, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে বাংলাদেশে যে সমস্ত ট্রাকগুলি আটকে রয়েছে সেগুলি আজ ভারতে প্রবেশ করলে সেক্ষেত্রে রপ্তানিটা শুরু হতে পারে বলেই আশ্বাস দিয়েছে। में हम लोग खड़े हैं, उधर कुछ लोग गांव के थे, कहाँ के थे, लाठी डंडा लेकर के आए थे। कहाँ पे आया था? पार्किंग पे? पार्किंग में आया था। क्या मारने के लिए? अब मारने के लिए हम लोगों को खैर कुछ बोला नहीं, तो आया था लेके लाठी डंडा, उनको तो गाड़ी वालों कुछ नहीं दिया। आप लोग की गाड़ी छोड़ के यहाँ पे चला है? हाँ, गाड़ी छोड़ के सामान लेने के लिए आए। डर में था क्या? नहीं, यही कहाँ डर में था। क्या कल वहाँ पे जो हुआ था? हाँ, हुआ था तो थोड़ा बाहर है तो डर तो लगभग ही करता है। आपका कौन सा सामान है? तो कैप्सूल है, कैप्सूल एमटी कैप्सूल, मेडिकल इक्विपमेंट। हाँ, एसीजी का। বিচ্ছিন্নভাবে তো যদিও অনুমতি আমরা পাই, এলপিআই যদি আমাদের ছাড়ে, বিএসএফ যদি ছাড়ে, তাহলে আমাদের এক্সপোর্ট টুকটাক করে ছাড়ো করবো। না, বাংলাদেশ তো আমরা কথা বলবো না, আমরা আমাদের যেতে বাধা কে দেয়? বিএসএফের তো ওই দায়িত্বটা আছে। একটা জিনিস বাংলাদেশে একটা মানুষ গেলে সে যদি না আসে, বিএসএফ কোশ্চেনের মুখে পড়বে, অর্থাৎ বিএসএফ বুঝবে। আমাদের এখানে সীমান্তরক্ষী যারা আছে তারা, আমরা যে অনেক সময় ঝগড়া করি, আমাদের যেতে দিল না, এ করলো না, কিন্তু তাদের দায়িত্ব আছে, আমরা ইন্ডিয়ান, আমাদের কিভাবে সেভ করা। সেই জন্য সেই আশঙ্কা থেকে তাদের যদি নিশ্চিত হয় তারা, তাহলে তারা পাঠাবে। আজকে যেরকম সকালবেলা, আজকে সকালে ঘটেছে, ওদের প্রশ্ন ছিল গাড়ি লোড করা অবস্থায় আছে, আপনারা ড্রাইভার পাঠান। বিএসএফ ড্রাইভারগুলোকে নাম নথিভুক্ত করে ড্রাইভারগুলোকে হেঁটে পাঠিয়ে দিয়েছে।